রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, এমবাপ্পে এই তিনজন অ্যাটাকার নিয়েও কিন্তু রিয়াল মাদ্রিদ ম্যাচ উইন হইতে পারে নাই। ভিটর রককে বার্সেলোনা এনিহাউ সেল করতে চাইতেছে, এর সাথে গুন্ডোগান বার্সেলোনা ছাড়তেছে, নিকো পাসকে রিয়াল মাদ্রিদ সেল করতে চাইতেছে। এই স্টোরিগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ফুটবল রিপোর্টে সবাইকে স্বাগতম। দেশের যে পরিস্থিতি ছিল ওই পরিস্থিতিতে ভিডিও মেক করার মতো মন মানসিকতা ছিল না, যার কারণে আপনাদের সাথে বিশাল একটা গ্যাপ হয়ে গেছে, যে কারণে আমি দুঃখিত। তবে হ্যাঁ, এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন। সো আপনারা যদি প্রতিদিন ফুটবল রিপোর্ট পেতে চান তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সর্বপ্রথম আমি রিয়াল মাদ্রিদের 2024-2025 সিজনের প্রথম ম্যাচ নিয়ে কথা বলি, যে ম্যাচটা রিয়াল মাদ্রিদ মেয়োরুকার সাথে খেলছে অ্যান্ড ওই ম্যাচ ড্র হয়েছে। সিজনের শুরুতে রিয়াল মাদ্রিদ ফ্যানদের একটা হোপ ছিল, অনেক বেশি আশা ছিল এবং তারা অনেক বেশি চিল্লাচিল্লি করছে, ভাই এমবাপ্পে আসতেছে, রিয়াল মাদ্রিদ এখন অনেক বেশি ভালো খেলবে, রিয়াল মাদ্রিদকে কে আটকাবে। বাট আপনারা দেখেন এরা মেয়োরুকার সাথে ড্র করে আসছে, যেখানে বার্সেলোনাকে নিয়ে ভয় ছিল। ভাই বার্সেলোনার অবস্থা অনেক বেশি বাজে, বার্সেলোনা কি খেলবে, রিয়াল মাদ্রিদের কাছে কেউ পাত্তা পাবে না। ওইখানে রিয়াল মাদ্রিদ ড্র করে বসছে, বার্সেলোনা ম্যাচ উইন হয়েছে। মেয়োরুকা ভালো টিম, এরা কিছুদিন আগে কোপা ডেল রের ফাইনাল খেলছে অ্যান্ড ভাগ্য ভালো ছিল না, যার কারণে তারা ম্যাচ হারছে পেনাল্টি শুট আউট। সো এদেরকে কিন্তু আমরা একেবারে ফেলে দিতে পারবো না। বাট এইখানে রিয়াল মাদ্রিদের অনেক বেশি মিস্টেক ছিল, রিয়াল মাদ্রিদের অনেক বেশি মিস্টেক আছে, যার কারণে রিয়াল মাদ্রিদ ম্যাচ উইন হইতে পারে নাই। পয়েন্ট ভাগাভাগি করছে। রিয়াল মাদ্রিদের ম্যাচ কিন্তু ম্যাচের পজিশনের মধ্যেই চেঞ্জ হয়ে গেছে, প্লেয়ারদের পজিশনের মধ্যেই চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখবেন এই ম্যাচ রিয়াল মাদ্রিদ 60% লেফটে খেলছে, লেফট সাইডে ওভারলোড হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন রিয়াল মাদ্রিদ কার্লো অ্যানচেলত্তি সবসময় লেফটে ডিপেন্ড করে, বাট ভাই এইখানে রদ্রিগো, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র তিনজন লেফট উইঙ্গার ছিল। এর সাথে এমবাপ্পের যে একটা অভ্যাস আছে, বদ অভ্যাস বলতে পারেন, পাস না দেওয়া, সেটাও হয়েছে। বাট একটু ওয়েট করেন, এমবাপ্পে এখানে সেট হয়ে যাবে। এমবাপ্পে রিয়াল মাদ্রিদে সেট হবে, ভিনিসিয়াসের সাথে, রদ্রিগোর সাথে সেট হবে, বাট একটু টাইম লাগবে। সে আগে লিগ ওয়ানে খেলে আসছে, সেখানে একরকম গেম হয়, এইখানে একরকম হয়। এটা ভাই লা লিগা, এইখানে অনেক কিছু চেঞ্জ করতে হবে, যার কারণে এমবাপ্পেকে কিছুটা টাইম দিতে হবে। তবে এই ম্যাচে সব থেকে ভালো একটা দিক ছিল এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র তাদের পজিশন সার্ভ করে খেলছে। ভিনিসিয়াস যখন লেফট উইঙ্গে খেলতেছে, এমবাপ্পে তখন স্ট্রাইকার হিসেবে খেলছে। আবার এমবাপ্পে যখন লেফট উইঙ্গে চলে গেছে, তখন ভিনিসিয়াস জুনিয়র স্ট্রাইকে চলে আসছে। এই ব্যাপারটা কিন্তু তারা অনেক কম সময় অ্যাডজাস্ট করে নিতে পারছে। সো এটা প্লাস পয়েন্ট হইতে পারে। তবে এই ম্যাচে রিয়াল মাদ্রিদের ফিক্সড কোনো ফরমেশন ছিল না, 4-3-3, 4-2-3-1, 4-4-2 সবকিছুই কিন্তু তারা খেলছে। এর সাথে আপনারা যদি মেয়োরুকার ফরমেশন দেখেন, ভাই এরা 10 জন ডিফেন্স করে গেছে। আপনারা একটু লক্ষ্য করেন, এইখানে 10 জন প্লেয়ার আছে, এইখান থেকে আপনি কিভাবে স্কোর করবেন, কিভাবে বল বের করে নিয়ে যাবেন, এটা ভাই অসম্ভব। তবে হ্যাঁ, এইখান থেকে কার্লো অ্যানচেলত্তিকে বল বের করে নিয়ে আসতে হবে, চ্যালেঞ্জ নিতে হবে। আপনার কাছে বেলিংহাম আছে, রদ্রিগো আছে, ভিনিসিয়াস জুনিয়র আছে, এমবাপ্পে আছে। তবে হ্যাঁ, আমি এই ম্যাচে সব থেকে বেশি মিস করছি টনি ক্রুজকে। এর সাথে আমি ভিটর রককে নিয়ে একটু কথা বলি। দেখেন, ভিটর রকের ফিউচার নিয়ে অনেক বেশি কনফিউশন চলতেছে। বার্সেলোনা তাকে সেল করতে চাইতেছে, না হয় লোনে দিতে চাইতেছে, বাট বার্সেলোনা এইখানে হিউজ অ্যামাউন্ট দাবি করতেছে, যেটা কোনো ক্লাব দিতে চাইতেছে না। অনেকগুলো ক্লাবের নাম শোনা যাচ্ছে, তারা বার্সেলোনার সাথে যোগাযোগ করছে, বাট কেউ সাইন করাচ্ছে না, যার কারণ হচ্ছে বার্সেলোনার হাই প্রাইস। তবে এখন স্পোর্টিং সিপি থেকে একটা অফার আসছে, যেটা 30 মিলিয়ন ইউরো। এর মধ্যে এভারটনও কিন্তু ট্রাই করছিল, তারা 25 মিলিয়ন ইউরো প্লাস 3 মিলিয়ন ইউরো এমন কিছু দিতে চাইছিল, যেখানে বার্সেলোনা এগ্রি হয় নাই। ভাই বার্সেলোনার ডিমান্ড অনেক, যেটা কোনো ক্লাবই দিবে না। এখন এইখানে আমার কথা হচ্ছে, বার্সেলোনা এত হাই প্রাইস দাবি করতেছে কেন? আপনারা এই প্লেয়ারকে সাইনই বা কেন করাইছে? যদি আপনারা তাকে পরিকল্পনায় না রাখেন, সে ভালো প্লেয়ার, অন্য কোনো ক্লাবে যাইতে পারতো, অন্য কোনো ক্লাবের মেন স্ট্রাইকার হিসেবে খেলতে পারতো, বাট আপনারা তাকে সাইন করায় নিয়ে আসছেন, সিজনের পুরো সময় তাকে বেঞ্চে বসায় রাখলেন। এখন আপনারা তাকে সেল করতে চাইতেছেন, তাও আবার হাই প্রাইসে। এটা তো মনে হচ্ছে আপনারা প্লেয়ারের ক্যারিয়ার নষ্ট করতেছেন। এর থেকে ভালো আপনারা তাকে সেল করে দিন। আর আপনারা যে প্রাইস দাবি করতেছেন, এটা ভাই কোনো ক্লাবই দিবে না। স্পোর্টিং সিপি চাইতেছে 30 মিলিয়ন ইউরো, ওইটা আপনারা অ্যাকসেপ্ট করে ফেলুন। আমার মনে হয় এটা বেটার হবে। এর মধ্যে রিয়াল বেটিসে কিন্তু তাকে লোনে সাইন করাতে চাচ্ছে, ইভেন তারা বার্সেলোনার সাথে যোগাযোগ করা শুরু করছে। এখন দেখি বার্সেলোনা কি করে। এর সাথে বার্সেলোনা কিন্তু গুন্ডোগানকে ছেড়ে দিচ্ছে, গুন্ডোগান বার্সেলোনা ছাড়তেছে, আর যেটা আগামী 10 দিনের মধ্যে হইতে পারে। যেহেতু বার্সেলোনা এই সিজন অনেকগুলা সাইন করাইছে, সো প্লেয়ারদের রেজিস্ট্রেশন আছে, সেই দিকটা খেয়াল করলে কিন্তু বার্সেলোনাকে অনেকগুলা প্লেয়ার সেল করতে হবে। এর মধ্যে গুন্ডোগান চলে যাচ্ছে, যেখানে বার্সেলোনা ফাইন্যান্সিয়ালি স্পেস পাবে, ইভেন তারা নতুন প্লেয়ারদেরকে রেজিস্ট্রেশন করাইতে পারবে। তবে এইখানে সব থেকে স্যাড একটা নিউজ হচ্ছে, গুন্ডোগান ইন্টারন্যাশনাল ফুটবল থেকে অবসরের ঘোষণা দিছে।
অ্যান্ড এটা ফাইনাল। তবে গুন্ডোগানের জন্য অনেকগুলো ক্লাব কিন্তু ইন্টারেস্টেড, যেখানে সব থেকে বেশি এগিয়ে আছে সৌদি আরব। যদি সৌদি আরব বেশি অ্যামাউন্ট দেয় তাহলে আই থিঙ্ক বার্সেলোনা তাকে সৌদি আরবে সেল করে দিবে, বাট গুন্ডোগান এখনো ইউরোপে খেলার মতো যোগ্যতা রাখে। সো আমরা দেখি শেষ পর্যন্ত কি করে। এর সাথে আমি আর্জেন্টাইন নিকো পাজকে নিয়ে একটু কথা বলি। দেখেন, নিকো পাজ রিয়াল মাদ্রিদের প্লেয়ার, সে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলছে, ইভেন এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদে আছে। তবে হ্যাঁ, রিয়াল মাদ্রিদের বর্তমান যে স্কোয়াড, বর্তমান যে 11, ওইখানে নিকো পাজ কখনোই চান্স পাবে না। ভাই, রিয়াল মাদ্রিদে অনেক বেশি কম্পিটিশন, এখানে প্রত্যেকটা ম্যাচ লড়াই করতে হয়, প্রত্যেকটা ম্যাচে সুযোগ পাওয়ার জন্য লড়াই করতে হয়, যেখানে নিকো পাজ অনেক বেশি পিছিয়ে আছে। হ্যাঁ, নিকো পাজ ভালো প্লেয়ার, যার কারণে অনেকগুলা ক্লাব তাকে সাইন করানোর জন্য ইন্টারেস্টেড। ইভেন তারা রিয়াল মাদ্রিদের সাথে যোগাযোগ করা শুরু করছে, যেখানে ইতালিয়ান ক্লাব কুমু আছে, দেন জিরোনা আছে। বাট আমি চাই না নিকো পাজ জিরোনাতে জয়েন করুক। জিরোনার অ্যাটাকিং লাইনে এখন পর্যন্ত প্লেয়ার আছে যারা কন্টিনিউ করতেছে, ইভেন তারা ভালো করতেছে। সো সেইখানে গেলে সে কিন্তু চান্স পাবে না। হ্যাঁ, হয়তো সুযোগ পাবে মাঝে মধ্যে, বাট বাকি সময়টা তাকে বেঞ্চে থাকতে হবে। এর সাথে লা লিগার আলাভেস কিন্তু তার জন্য ইন্টারেস্টেড। আমার মনে হচ্ছে আলাভেসে গেলে মোটামুটি ভালো হইতে পারে, বাট যে কোনো ক্লাবে গেলেই হবে না, এমন একটা ক্লাবে যেতে হবে যেখানে সে কন্টিনিউ গেম টাইম পাবে, কন্টিনিউ খেলতে পারবে, নিজের গেম শো করতে পারবে। তবে আমার মনে হচ্ছে এখন কোমোতে চলে গেলে ভালো হইতেও পারে। তারা সিরিয়াতে এই সিজন কোয়ালিফাই করছে, সো তারা এখন তাদের টিমটাকে গোছাচ্ছে। তো আমার মনে হচ্ছে এখন যদি সে কোমোতে জয়েন করে তাহলে ভালো করতে পারবে, কোমোতে কন্টিনিউ করতে পারবে, কন্টিনিউ ম্যাচ খেলতে পারবে। অন্যদিকে আলাভেস ভালো করতেছে, যেহেতু তারা কোয়ালিফাই করে আসছে, সেই হিসেবে তারা ভালো টিম, তাদের কাছেও কিন্তু ভালো প্লেয়ার আছে। সো এখন গেলেই কিন্তু সে চান্স পাবে না, টিমে কন্টিনিউ হওয়ার জন্য অবশ্যই টাইম লাগবে। তবে হ্যাঁ, রিয়াল মাদ্রিদ তাকে সেল করতেছে, এখানে কিন্তু বাই ব্যাক অপশনও আছে। রিয়াল মাদ্রিদ যে কোনো সময় চাইলে কিন্তু তাকে ব্যাক করে নিয়ে আসতে পারবে। এর সাথে রিয়াল মাদ্রিদ কিন্তু হাই প্রাইস দাবি করবে। ভাই, নিকো পাজ ভালো প্লেয়ার, হয়তো রিয়াল মাদ্রিদে অনেক তারকা আছে যার কারণে সে চান্স পাচ্ছে না, বাট তার ফিউচার আছে, ফিউচারে অনেক বেশি ভালো করবে। সেপ্টেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ কোয়ালিফায়ার 2টা ম্যাচ আছে, যার একটা চিলির সাথে, একটা কলম্বিয়ার সাথে। যে 2টা ম্যাচের জন্য লিওনেল স্কলানি অলরেডি স্কোয়াড ঘোষণা করে ফেলছে, যেখানে লিওনেল মেসি নাই, দিবালা নাই। দিবালা কেন নাই সেটা আমরা জানি না, এর আগের স্কোয়াডও দিবালা ছিল না, বাট লিওনেল মেসি ইনজুরিতে, যার কারণে লিওনেল মেসি নাই। বাট দিবালার ব্যাপারটা একটু অন্যরকম লাগতেছে, লিওনেল স্কলানি তাকে কেন স্কোয়াডে রাখতেছে না সেটা কিন্তু সন্দেহজনক। তবে এই 2টা ম্যাচ কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। যারা নতুন স্কোয়াডে আসছে তাদেরকে লিওনেল মেসি ছাড়া খেলতে হবে, যেখানে লিওনেল মেসি তাদের মূল ভরসা, সেখানে এখন লাউতারো মার্টিনেজের উপর সবকিছু ডিপেন্ড করতেছে।